ক্লাস 12-এর রৈখিক প্রোগ্রাম বিধি, যেটাকে ইংলিশে বলা হয় লিনিয়ার প্রোগ্রামিং। আমাদের এই লিনিয়ার প্রোগ্রামিং খুব প্রয়োজনীয় একটা প্রবলেম। এটাতে তোমাদের 5 নাম্বার থাকবে, খুব ইজিলিভাবেই এই 5 নাম্বারটা পাওয়া যায়। তো আমরা শুরু করব লিনিয়ার প্রোগ্রামিং। তো লিনিয়ার প্রোগ্রামিং করার আগে আমরা এই প্রাত্যহিক জীবনে আমাদের অনেক নানা প্রকার কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যার যদি আমরা সম্মুখীন হতে গেলে আমাদের যে চেষ্টা করি যে সর্বোৎকৃষ্ট সমাধান করার চেষ্টা করি। ঠিক আছে, এই যে আমরা যে সমাধানটা করব তার জন্য একটা কি দরকার, বেস্ট সলিউশন দরকার এবং কিছু অপারেশনও দরকার। ঠিক আছে, তো এই কিছু অপারেশন করার জন্য আমাদের কিছু বাধা থাকবে, সেই বাধাগুলোকে পেরিয়ে তবে কিন্তু সেই অপারেশন সলিউশনটা আমরা কিন্তু সাকসেস পাবো। তো সেই প্রচেষ্টা আমরা করব। এই প্রবলেমকে সলভ করার জন্য কি হয়, অনেক প্রসেস আছে। তার মধ্যে এই যে লিনিয়ার প্রোগ্রামিংটা যে এলপিপি, সে এলপিপি জিনিসটা কি? এলপিপি হলো এমন একটা পদ্ধতি যে পদ্ধতির সাহায্যে কিছু সংখ্যক সম্পদকে ইউজ করে বেশি পরিমাণে আমরা মুনাফা পাবো। ঠিক আছে, তার মানে কি, কিছু সম্পদকে আমরা ইউজ করব এবং সেটা ইউজ করে আমরা যাতে বেশি পরিমাণে লাভটা পেতে পারি। ঠিক আছে, সেই সম্পদগুলো কেমন হতে পারে? সেই সম্পদগুলো আমরা জমি, সময় বা শ্রমিক, মূলধন, এই সব গুলিকে কাজে লাগিয়ে আমরা বেশি পরিমাণে কি করব, মুনাফা পাবার চেষ্টা করব। ঠিক আছে, অর্থাৎ আমি বলতে এটাই চাইছি যে আমরা ব্যয় করব। ঠিক আছে, মানে উৎপাদক যে ব্যয়গুলো থাকে সেগুলো আমরা যত পারি সর্বনিম্ন করব এবং সেই সর্বনিম্ন সাহায্যে আমাদের কি করতে হবে, মুনাফা যত বেশি পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, প্রোগ্রামটা, এই লিনিয়ার প্রোগ্রামটাই হচ্ছে এমনই যে আমাদের মানে কম খরচে বেশি মুনাফা মানে বেশি মুনাফা হবে। ঠিক আছে, এই সময়, শ্রমিক, তারপরে মূলধন, এগুলো তো সম্পদ, তাই তো? মানে এই সম্পদগুলোকে কাজে লাগিয়ে আমরা কি করব, মানে উৎপাদক ব্যয়টা আমরা কমাবো এবং সেটা কমিয়ে আমাদের মুনাফা যাতে বেশি হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এই অঙ্কের প্রবলেমগুলোই এমনই যে মানে যেমন যদি আমাদের যেমন শ্রমিককে আমরা কম নিয়োগ করে যাতে বেশি উপার্জন করা যায়। ঠিক আছে, এরকম পদ্ধতি আমাদের কাজে লাগাতে হবে। সেই পদ্ধতিগুলো কিন্তু কাজে লাগাতে গেলে আমাদের এই এলপিপি প্রোগ্রামিংটা খুবই প্রয়োজন। ঠিক আছে, তো এবার আমরা আসবো যে এলপিপি তো অনেক ধরনের প্রবলেম আছে। ঠিক আছে, মানে এলপিপির মধ্যে ভাগ আছে। তো এলপিপি ভাগগুলোর মধ্যে প্রথম যে 1 নম্বরে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সুষম খাদ্য তালিকা। সুষম খাদ্য তালিকা সমস্যা। খাদ্য তালিকা সমস্যা, এটা 1 নম্বর। 2 নম্বরে আছে উৎপাদন সমস্যা। উৎপাদন সমস্যা। আর 3 নম্বরে আছে পরিবহন সমস্যা। পরিবহন সমস্যা। তো প্রথমে আরও অনেক সমস্যা আছে, তো তোমাদের সিলেবাসে একমাত্র এই 1, 2, 3 এই 3টে সমস্যার বেশি অঙ্ক থাকে, সুতরাং এই 3টেই তোমরা করবা। ঠিক আছে, তো প্রথমে আসছি আমরা 1 নাম্বার, বলেছে সুষম খাদ্য তালিকা সমস্যা। তো সুষম খাদ্য তালিকা সমস্যা কি? সুষম খাদ্য তালিকা সমস্যা বা এটাকে বলা হয় ডায়েট প্রবলেম। ডিআইইটি, ডায়েট প্রবলেম। ঠিক আছে, এটাকে ডায়েট প্রবলেম বলা হয় বা সুষম খাদ্য তালিকা বলা হয়। তো প্রথমে আসি সুষম খাদ্য তালিকা সমস্যাটা কি। এই সুষম খাদ্য তালিকাতে
প্রথমে আসবে যে কোনো একটা ধরো সুষম খাবার আমরা তৈরি করব, ঠিক আছে। সেই সুষম খাদ্য যদি আমি তৈরি করি, তো আমাদের কি হয়, অনেক ধরনের খাবার লাগে বা অনেক ধরনের কি হয়, খাদ্য মিশ্রণ করতে হবে। তার জন্য যত কম পারা যায় অর্থ ব্যবহার করে আমরা যাতে মুনাফা বেশিটা পেতে পারি, ঠিক আছে, আমরা যেন ওই মুনাফাটা বেশি পেতে পারি। তাহলে এই সুষম খাদ্য তালিকার সমস্যাটা এটাই হচ্ছে যে আমরা যে খাদ্যগুলো তৈরি করব তার জন্য তো অনেক খাদ্য দরকার। সেই খাদ্যগুলোকে এমনভাবে আমাকে নিয়ে আসতে হবে যাতে সেটা কম খরচ হয় কিন্তু আমাদের লাভটা যাতে বেশি হয়। তো এই সুষম খাদ্য তালিকার সমস্যায় এইরকম টাইপের অঙ্ক আমরা পাবো, ঠিক আছে। 2 নম্বরে আসছে উৎপাদন সমস্যা। তো উৎপাদন সমস্যাটা হচ্ছে আমরা যে কোনো কিছু একটা উৎপাদন করব, যেমন ধরো কোনো কিছু উৎপাদন করতে হলে সময়, শ্রমিক আর মূল্য কিন্তু দরকার। তো ওই সময়, শ্রমিক আর মূল্য যত ন্যূনতম ব্যবহার করে বেশি পরিমাণে আমরা মুনাফাটা পেতে পারি, এটা হচ্ছে উৎপাদন সমস্যা। তাহলে উৎপাদন সমস্যাটা কি বললাম, যে কোনো কিছু যদি উৎপাদন করতে হয় তো তার জন্য আমাদের তিনটে কিন্তু কাজ লাগবে, মানে একটা সময় লাগবে, একটা হচ্ছে মানে শ্রমিক লাগবে, আর হচ্ছে মূল্য লাগবে। এই তিনটে যত পরিমাণে আমরা ন্যূনতমটা ব্যবহার করে বেশি মুনাফা পেতে পারি, ঠিক আছে, এই সমস্যাতে কিন্তু এইটাই আমাদের দেখাবে, ঠিক আছে। তো এটাকে উৎপাদন সমস্যা বা এটাকে ইংলিশে বলা হয়, একটু ইংলিশটা জেনে নেবা, প্রোডাকশন প্রবলেম বলা হয় এটাকে, প্রোডাকশন প্রবলেম, প্রোডাকশন প্রবলেম। লাস্টে আসছে পরিবহন সমস্যা বা একে বলা হয় ট্রান্সপোর্টেশন, ঠিক আছে, ট্রান্সপোর্টেশন প্রবলেম। তো আমরা এখানে বলতেই পারছি প্রথমে যে পরিবহন কথাটা আছে, কিন্তু পরিবহন বলতে মানে এক জায়গা থেকে কোনো এক জায়গায় যাওয়া, তাই তো। তো এখানে কি হয়, এক জায়গা থেকে কোনো এক জায়গায় বলতে কেমন পাচ্ছি যে কোনো একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় আমরা মাল নিয়ে যাব, ঠিক আছে, কোনো কারখানার মাল আছে, সেই মালটাকে আমরা এক জায়গা থেকে অন্য একটা জায়গায় নিয়ে যাব। তো তার জন্য অনেক অপশন থাকবে, মানে অনেক পথ থাকবে, অপশন বলতে এখানে অনেক পথ থাকবে। সেই পথগুলোর মধ্যে কোন পথ দিয়ে গেলে আমাদের কস্টিং খরচটা কম হবে, এবং সেই কস্টিং খরচটা কম হলে তাহলে আমরা কি পাবো, বেশি লাভটা পাবো। তো এই পরিবহন সমস্যাতে এরকম সমস্যা থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে পরিবহন সমস্যাটা কি। মানে কোনো একটা মানে কোনো কলকারখানা আছে এবং সে দুটো কলকারখানা আছে, এরকম আছে যে একটা জায়গার মাল আর একটা জায়গায় যাবে, ঠিক আছে, কি করব, তাহলে এবার অনেকগুলো পথ পাবো, সেই পথের মধ্যে এমন একটা পথকে চয়েস করতে হবে যাতে সেই পথটা যাতে বেস্ট সলিউশন হয়, কারণ ওই পথ দিয়ে গেলে যাতে আমাদের কম কস্টিং হয়, ঠিক আছে, কস্টিং খরচটা যাতে কম হয়। তাহলে কস্টিং খরচ যদি কমে যায় তাহলে আমাদের কি মুনাফাটা বেশি পাবো। এই সমস্যাগুলো কিন্তু এই পরিবহন সমস্যা আমরা পাবো। তো তোমাদের এই এলপিপিতে 5 নম্বর থাকবে, দুটো অঙ্ক দিবে, যে কোনো তোমাকে একটা দেওয়া থাকবে, মানে দুটো মানে প্রবলেমের মধ্যে থাকবে কি, যে কোনো একটা বড় সমস্যা দেওয়া থাকবে সেটাকে গাণিতিকভাবে করতে হবে, আর একটা গাণিতিকভাবে দেওয়া থাকবে সেটাকে তোমরা গ্রাফিক্যালে আমাদের পয়েন্ট বের করতে বলবে, সেই সলিউশনগুলো করতে হবে, ঠিক আছে। আমরা এই এলপিপি করার সময় আমরা দু ধরনের অঙ্ক পাবো এলপিপিতে। একটা হচ্ছে ম্যাক্সিমাইজেশন প্রবলেম আর একটা মিনিমাইজেশন প্রবলেম। মানে একটা হচ্ছে ম্যাক্সিমাইজেশন চরম মান আর একটা অপর মান, এরকম টাইপের কিন্তু আমাদের অঙ্ক, এই দুরকম টাইপের কিন্তু অঙ্ক থাকবে, মানে ওটা বলেই দিবে ওখানে সর্বোচ্চ সর্বনিম্ন বলে দিবে অঙ্কের মধ্যে, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে এই ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাইজেশন প্রবলেমটা কি আসলে, আর মিনিমাইজেশন প্রবলেমটা কি আসলে সেটা একটু জেনে নাও। যে ম্যাক্সিমাইজেশন প্রবলেমটা হচ্ছে মানে কোনো ম্যাক্সিমাইজেশন প্রবলেম হলো যে প্রবলেমগুলো যাতে লাভটা হবে সেই লাভটাকে আমরা কি করব, ম্যাক্সিমাইজেশন করার চেষ্টা করব, মানে আরও যাতে বেশি পরিমাণে লাভ হয়, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাইজেশন প্রবলেমটা হলো
যে যে কোনো লাভ হলো, সেই লাভ হবে, সেই লাভটাকে আমরা কি করব, ম্যাক্সিমাইজেশন করব, মানে ওর থেকেও ওই লাভ, যে লাভটা ছিল তার চেয়ে আমরা আরও বেশি লাভের দিকে যাব, ঠিক আছে, ওটা চেষ্টা করব। এটা হচ্ছে ম্যাক্সিমাইজেশন প্রবলেম। আর মিনিমাইজেশন যে প্রবলেমটা আছে, যে মিনিমাই বা অবমান যেটা করতে হবে, তো মিনিমাইজেশন প্রবলেম যেখানে আমাদের কিনতে হবে বা টাকা খরচ কম যাতে হয় এবং মুনাফা যাতে বেশি পাই, মানে টাকা কম খরচ করে আমরা মুনাফা যাতে বেশি পাই, সেটা হচ্ছে মিনিমাইজেশন প্রবলেমে থাকবে, ঠিক আছে। মানে এখানে খরচটা কম করতে হবে, মিনিমাইজেশনে কী হয়, খরচটা কম করতে হবে। আর এখানে লাভটাকে কি করতে হবে, ম্যাক্সিমাইজেশন করে সেই ম্যাক্সিমাইজেশনটা করার চেষ্টা, আরও মানে লাভটাকে আরও ম্যাক্সিমাইজেশন করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। যে লাভটা হবে সেই লাভটাকে আবার কী করতে হবে, ম্যাক্সিমাইজেশন করাতে হবে, মানে ওই যে লাভ হলো তার চেয়েও বেশি লাভ করার চেষ্টা করতে হবে, এটা ম্যাক্সিমাইজেশন। আর এটাকে কম খরচ করতে হবে এবং কম খরচ করে আমরা আমরা মুনাফাটা আমরা পেতে পারি, বেশি মুনাফা পেতে পারি, ঠিক আছে। এটা যে অবমানে হয়। তো আশা করি এই ম্যাক্সিমাইজেশন এবং মিনিমাইজেশন প্রবলেমটা তোমাদের ক্লিয়ার হলো, ঠিক আছে। এবার একবারে অঙ্ক আসবো, এই অঙ্কের দিকে এবার দেখো। এবার জেনে নিয়েছি যে সুষম খাদ্য তালিকা সমস্যা সম্বন্ধে। তো একটা কথা বলতে ভুলে গেছিলাম ওখানে, যে সুষম খাদ্য তালিকা সমস্যাটা কিন্তু মিনিমাইজেশন প্রবলেমের মধ্যে হবে, ঠিক আছে। উৎপাদন সমস্যা এটা হচ্ছে ম্যাক্সিমাইজেশন প্রবলেমে, আর হচ্ছে পরিবহন সমস্যা হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম। তাহলে 1 নম্বর আর 3 নম্বর মানে সুষম খাদ্য তালিকায় যে সমস্যাগুলো পাবো সেগুলো সবই মিনিমাইজেশন, আর 3 নম্বরে যেটা হচ্ছে পরিবহন সমস্যা সেটাও কিন্তু মিনিমাইজেশন, আর 2 নম্বর যেটা থাকবে সেটা কিন্তু ম্যাক্সিমাইজেশন প্রবলেম। মানে এগুলো তোমাদের দেওয়াই থাকবে অঙ্ক বই, জাস্ট আমরা ওর পরিপ্রেক্ষিতে আমরা অঙ্কগুলো সলভ করব, ঠিক আছে। তো কেমন টাইপের স্ট্রাকচারটা কেমন হবে সেটা একটু দেখে নাও। প্রথমে এরকম আকার থাকবে যে এক্স ওয়াই আকার থাকবে, তারপর জেড সমান 5x + 3y, মানে এটা স্ট্রাকচারটা দেখে নেবো। জেড সমান 5x + 3y, বাধা গোষ্ঠী হবে বা বাধা গোষ্ঠী হলো 3x + 5y <= 9, 5x + 2y <= 10, আর x, y > 0। এটা স্ট্রাকচার। আমরা যখন অঙ্কগুলো দেওয়া থাকবে তা সেটাকে সলভ করে যে মানে স্ট্রাকচারটা তৈরি হবে, সেই স্ট্রাকচার হচ্ছে এটা, ঠিক আছে। তো এই স্ট্রাকচারটা তৈরি করার জন্য আমাদের 4টি শর্ত প্রয়োজন হয়, ঠিক আছে। এই 4টি শর্তগুলো খুব ভাইটাল জিনিস। এই 4টি শর্ত যদি তোমরা মনে রাখতে পারো তাহলে অঙ্কগুলো দেখে সেই অঙ্কগুলো কিন্তু আমরা সহজে সলভ করতে পারবো, ঠিক আছে। 4টি শর্ত মেনে চলবে। তো 1 নম্বর যে শর্তটা থাকবে সেটা হচ্ছে, তো সিদ্ধান্ত গ্রহণকারী চল, মানে প্রথম যে শর্ত থাকবে সেই শর্ততে আমরা প্রথমে কাজ করব যে সিদ্ধান্ত গ্রহণকারী চল, বা ওটাকে বলা হয় ডিসিশন ভেরিয়েবল, ঠিক আছে। সিদ্ধান্ত গ্রহণকারী চল বা ডিসিশন ভেরিয়েবল বলা হয় এটাকে, ডিসিশন ভেরিয়েবল। তো এই সিদ্ধান্তকারী চল বা ডিসিশন ভেরিয়েবল প্রথমে আমাদের এটা ধরে নিতে হবে, ঠিক আছে, ধরে নিতে হবে। মানে ডিসিশন ভেরিয়েবল বলতে বোঝাচ্ছে যে আমরা এক্স আর ওয়াই আকারে থাকবে এরকম, ঠিক আছে। এক্স ওয়াই ধরে নেবো, আমরা এক্স আর ওয়াই ধরে নেবো, এবং সেই প্রত্যেকটা মান কিন্তু > 0 হবে। এক্স এর মানটাও > 0 হবে, ওয়াই এর মানটাও কিন্তু > 0 হবে, কারণ আমরা যখন কিছু ধরবো সেই মানটা কখনো ঋণাত্মক হবে না, ঠিক আছে, কখনো ঋণাত্মক হবে না। সেই জন্য আমরা কিন্তু এটা অবশ্যই > 0 ধরবো। 2 নম্বর আসছে বিষয়াত্মক অপেক্ষক। অপেক্ষক বা এটাকে বলা হয় অবজেক্টিভ ফাংশন, ঠিক আছে। অবজেক্টিভ ইংলিশের যে মানে লিখছি আমি ইংলিশটা একটু জেনে রাখবা, কারণ তোমাদের প্রচুর মানে এগুলো হবে, বুঝতে সুবিধা হবে অঙ্কগুলোতে। তো বিষয়াত্মক অপেক্ষক বা অবজেক্টিভ ফাংশন, এই বিষয়াত্মক অপেক্ষক বা অবজেক্টিভ ফাংশন হচ্ছে কি, মানে প্রথমে এই অবজেক্টিভ ফাংশনে যে মানে অবজেক্টিভ ফাংশনটা হলো হচ্ছে যে প্রদত্ত তথ্য থাকবে, সেই তথ্য
যেখানে ম্যাক্সিমাম আর মিনিমাম করতে বলা হবে, মানে অঙ্কের মধ্যে তোমাকে দিয়ে দেবে যে এই অবজেক্টিভ ফাংশনটা একটা কিছু তথ্য দিয়ে দেবে, সে তথ্যের মাধ্যমে চরম না অবম হবে সে মানটা তোমাদের করতে হবে, মানে ওটা বলে দিবে, তোমার লিখতে হবে ওটাকে, ঠিক আছে, ওটা করতে বলা হবে। তো আশা করি বুঝতে পারলো বিষয়াত্মক যে বিষয়াত্মক বা অবজেক্টিভ ফাংশনটা কি। মানে এখানে যেরকম ছিল জেড সমান 5x + 3y করছিলাম, সেটা এখানে তোমার চরম মানও আকারে লিখতে হবে বা অবমান, এই দুটো আকারে করতে হবে কিন্তু, হ্যাঁ, যেটা বলে দেবো অঙ্কে, চরম বলে চরম লিখবো আর অবম বলে অবম লিখবো। তো দ্বিতীয় শর্তটা আশা করি আমরা বুঝতে পারলে। এবার 3 নম্বর যে শর্তটা আছে সেটা হচ্ছে বাধা গোষ্ঠী বা এটাকে বলা হয় কনস্ট্রেন্ট। তো বাধা গোষ্ঠী হচ্ছে মানে বাধা গোষ্ঠী প্রদত্ত তথ্যের ভিত্তিতে যে সমস্ত শর্তগুলো খুঁজে পাওয়া যাবে, মানে আমাদের অঙ্কের মধ্যে কিছু শর্ত থাকবে, সেই শর্তগুলো থেকে যে তৈরি হয় সেটাই হচ্ছে বাধা গোষ্ঠী, ঠিক আছে। তার মানে কি বললাম, মানে আমাদের অঙ্কের মধ্যে প্রদত্ত যে অঙ্কটা দেওয়া থাকবে সেটা সেখান থেকে আমাদের কিছু একটা তথ্য আমাকে মানে দেওয়া থাকবে, সেই তথ্যগুলো থেকে যে শর্তগুলো আমরা খুঁজে পাবো সেই শর্তগুলোই হচ্ছে বাধা গোষ্ঠী, ঠিক আছে। আর 4 নম্বর যেটা করব, যে আমাদের যে 1 2 3 যেটা পেলাম সেটাকে আমরা মানে এটা অ্যাকচুয়ালি লাস্ট পার্ট, এটাকে বলা হয় ফাইনাল পার্ট। এই ফাইনাল পার্টে কী করবো আমরা, ফাইনাল পার্টে কি ওই পুরো যে তথ্য পেলাম সেই তথ্যটাকে একসঙ্গে লিখতে হবে, ঠিক আছে। পুরো তথ্য মানে প্রথম যে সিদ্ধান্তকারী, তারপরটা বিষয়াত্মক, তারপর বাধা গোষ্ঠী, এটাকে আমরা একসঙ্গে লিখবো, ঠিক আছে। তো যেরকম এই জিনিসটা মানে একসঙ্গে আমরা লেখা যায় জেড সমান এত, এটা চরম হতে পারে বা মানে বলে দেবো অঙ্ক বইয়ে, সেটা লিখে দেবো আমরা। বাধা গোষ্ঠী হলো এটা দিয়ে x, y কেটে দিয়ে নিকলে যাবে, তাহলে একসঙ্গে আমার লেখা হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের লিনিয়ার প্রোগ্রামিং যে অঙ্কগুলো দেওয়া থাকবে সেগুলোকে সলভ করে আমরা কিন্তু এরকম আকারটা পাবো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা একটা অঙ্ক সলভ করব, তাহলে ইজিলি তোমরা বুঝতে পারবে। আমরা সংক্ষিপ্তের এসএনদের বইয়ের 1 নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা সলভ করব। আগে অঙ্কটা ভালো করে পড়বে, একবার না হলে দুবার পড়বে, ঠিক আছে। 3-4 বার অঙ্কটাতে কিন্তু ভালো করে পড়তে হবে, সে 2 বার হোক বা 3 বার হোক, ঠিক আছে। অঙ্কটা কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে, দিয়ে কিন্তু অঙ্কটাকে সলভ করতে হবে। তো প্রথমে অঙ্কটাতে যেটা বলেছে ভালো করে একটু শুনবে। বলেছে একজন আসবাব বা প্রস্তুতকারক চেয়ার ও টেবিল প্রস্তুত করে। মানে এখানে কি একটা যারা চেয়ার টেবিল তৈরি করে, তো প্রথমে অঙ্কটাতে কি বলছে, 1 নম্বরটা, একজন আসবাব প্রস্তুতকারক চেয়ার ও টেবিল প্রস্তুত করে, তার কাছে 400 বোর্ড ফুট মেহগনি কাঠ মজুদ আছে। তাহলে ওর কাছে কিন্তু মোট 400 মানে বোর্ড ফুট মেহগনি কাঠ ওর কাছে আছে, এবং 450 শ্রম ঘন্টার কাজ করার মতো শ্রমিক আছে। মানে 450 শ্রম ঘন্টা কাজ করবে তার জন্য ওর কাছে শ্রমিকও আছে। তাহলে 400 বোর্ড ফুট মেহগনি কাঠ আছে, তাহলে কাঠের পরিমাণটা এখানে, আর শ্রমঘণ্টার মোট যে শ্রমিক আছে সেটা কজন আছে, 450, ঠিক আছে। এবার কি বলছে দেখো, যে একটি চেয়ার তৈরি করতে 5 বোর্ড ফুট কাঠ ও 10 ঘন্টা কাজ লাগে। মানে একটা তৈরি করবে চেয়ার, প্রথমে কি তৈরি করবে, চেয়ার, ঠিক আছে। একটি চেয়ার তৈরি করতে 5 বোর্ড ফুট কাঠ লাগছে আর 10 শ্রম ঘন্টা লাগছে। এটা কিন্তু প্রথমে চেয়ার তৈরি করবে। আর একটা টেবিল যখন তৈরি করছে তখন কি হচ্ছে, 20 বোর্ড ফুট কাঠ লাগছে আর 15 শ্রম ঘন্টা লাগছে, ঠিক আছে। তাহলে চেয়ার তৈরি করতে লাগছে হচ্ছে প্রথমে যেটা পেলাম 5 বোর্ড ফুট কাঠ আর হচ্ছে 10 শ্রম ঘন্টা লাগে, আর টেবিল তৈরি করতে 20 বোর্ড ফুট কাঠ আর 15 শ্রম ঘন্টা লাগে। প্রতি চেয়ার বিক্রি করে সে লাভ করে 45 টাকা। প্রতি চেয়ার লাভ মানে বিক্রি করে সে 45 টাকা লাভ করে, আর টেবিল বিক্রি করে সে লাভ করে 80 টাকা,
ঠিক আছে, টেবিলটা বিক্রি করে লাভ করে কতটা, 80 টাকা করে। আচ্ছা, কত সংখ্যক চেয়ার ও কত সংখ্যক টেবিল তৈরি করলে তার লাভ সর্বোচ্চ হবে। সর্বোচ্চ তার মানে ম্যাক্সিমাইজেশন প্রবলেম এটা, ঠিক আছে। আর যখন সর্বনিম্ন বলবে এখানে বলে দিবে অঙ্কটা এভাবে সর্বোচ্চ বা সর্বনিম্ন, তো এটা যেহেতু বলেই দিয়েছে সর্বোচ্চ কোনো প্রবলেম নেই, বা যে অঙ্কগুলো সর্বনিম্ন বা মানে মিনিমাইজেশন প্রবলেম হবে সেটা কিন্তু বলে দিবে, ঠিক আছে। তো এখানে সর্বোচ্চ যেহেতু বলে দিয়েছে তার মানে ম্যাক্সিমাইজেশন প্রবলেম হবে, সেটাকে আমাকে নির্ণয় করতে হবে। তো অঙ্কগুলো দেখো এবার। প্রথমে আমাদের যে এখানে যে লাইনটা বলেছে এখানে একটা আমরা ধরে নেবো। আমরা প্রথমেই বলেছি ফার্স্ট যে শর্তটা ছিল সেটা কিন্তু আমাদের এক্স আর ওয়াইটা ধরে নেওয়া, ঠিক আছে, মানে ডিসিশন ভেরিয়েবলটা ধরে নেওয়া। প্রথম কাজ হচ্ছে আমাদের এটা। তাহলে এখানে কী ধরবো, কত সংখ্যক চেয়ার আর কত সংখ্যক টেবিল আছে। তা আমি ধরে নেবো যে চেয়ার তৈরি করে এক্সটি আর টেবিল তৈরি করে ওয়াইটি। এটা আমি জানি না, এটা আমি ধরে নিলাম এটা। তো প্রথমে ধরে নিচ্ছি এক নম্বর অঙ্কটা করছি আমরা, ধরি চেয়ার তৈরি করে এক্সটি আর টেবিল তৈরি করে ওয়াইটি, যেখানে এক্স কমা ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আমরা যখন আমরা তৈরি করব কখনো আমরা নেগেটিভ তৈরি করব না, তাই না? তো নেগেটিভ হয় না কখনো, আমরা সবসময় এটাকে পজিটিভ হিসেবে ধরবো, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম যে কাজটা ছিল, মানে প্রথম যে শর্তটা কোনো ডিসিশন ভেরিয়েবলকে ধরে নেওয়া, তো আমরা ধরে নিলাম। এবার এই অঙ্কটা থেকে আমাকে ম্যাক্সিমাইজেশন প্রবলেম না মিনিমাইজেশন প্রবলেম এটা আমরা দেখতে পেলাম যে শেষে লাস্টে লাইনটা বলে দিয়েছি সর্বোচ্চ লাভ সর্বোচ্চ হতে হবে, তার মানে আমাদের এটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম। সুতরাং এটাকে আমাদের লাভ কত হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। এখানে দেখো বলেছে যে প্রতি চেয়ারে বিক্রি করে সে লাভ করে 45 টাকা প্রতি চেয়ারে, মানে একটি চেয়ার বিক্রি করে লাভ করে 45 টাকা। তার আমরা ধরেছি কটি চেয়ার, এক্সটি চেয়ার, তাহলে এক্সটি কত হবে 45x। আর টেবিল বিক্রি করে লাভ করে কত টাকা, 80 টাকা। তার মানে আমরা ধরেছি কতটা, কতটি চেয়ার, সরি টেবিলটা করা ধরেছি, ওয়াইটি ধরেছি, তাহলে কি 80y হবে, ঠিক আছে। তো ওই লাইনটা একটু লিখবো আমরা, এর ভাষায় লিখবো যে এক্সটি চেয়ার বিক্রি করে লাভ করে 45x টাকা, ঠিক আছে, এটা 45x টাকা কিন্তু। আর ওয়াইটি চেয়ার বিক্রি করে লাভ করে আমাদের এখানে 80y টাকা। তাহলে আমাদের অপটিমাইজেশন যে ফাংশনটা বলছিলাম সেটা তাহলে কত দাঁড়াবে, তাহলে জেড সমান আমি পেয়েছি কত 45x প্লাস 80y। এটা হচ্ছে আমাদের অপটিমাইজেশন প্রবলেম পেয়ে গেলাম। এবার আমাদের তৈরি করতে হবে বলেছেন, তারপর যে শর্তটা ছিল বাধা গোষ্ঠী। তো বাধা গোষ্ঠী মানে কি, ওখানে কিন্তু অঙ্কের মধ্যে যে শর্তগুলো দেওয়া থাকবে সেই শর্তগুলোকে তুলে নিয়ে আমরা লিখব, ঠিক আছে, ওটা হচ্ছে বাধা গোষ্ঠী। তো দেখো অঙ্কটাতে যেটা বলেছিল যে এখানে বলেছিল যে চেয়ার তৈরি করতে 5 বর্গ ফুট কাঠ, আর তাহলে চেয়ার তৈরি করতে 5 বর্গ মানে বর্গ ফুট কাঠ আর 10 শ্রমঘন্টা লাগে, আর টেবিল তৈরি করতে 20 বর্গ ফুট। তাহলে এখানে আগে যে বর্গ ফুটটা আসছে, মানে একটি চেয়ার তৈরি করতে 5 বর্গ ফুট আর টেবিল তৈরি করতে 20 বর্গ ফুট, এটা আমরা আগে বের করে নিই যে মোট চেয়ার তৈরি করতে কত বর্গ ফুট কাঠ লাগছে, ঠিক আছে, এবং টেবিল তৈরি করতে কত বর্গ ফুট কাঠ লাগছে সেটা আমরা আগে বের করে নিই। তাহলে দেখো তাহলে প্রতি চেয়ার, তাই তো, আমরা একটি চেয়ার তৈরি করতে 5 বর্গ ফুট কাঠ লাগে, তাহলে এক্সটি চেয়ার আমি তৈরি করব, তাহলে কত হবে 5x হবে। তো ওটা লিখবো আমরা যে এক্সটি চেয়ার তৈরি করতে কাঠ লাগে 5
5x বোর্ড ফুট, ঠিক আছে। তো এক্সটি চেয়ার তৈরি করতে বোর্ড লাগে, কাঠ লাগে 5x বোর্ড ফুট, আর ওয়াইটি টেবিল তৈরি করতে কাঠ লাগে তাহলে কত, ওখানে কত ছিল 20 বোর্ড ফুট কাঠ লেগেছিলো, তাহলে 20y। একটি চেয়ার তৈরি করতে কাঠ লাগছিল 5 বোর্ড ফুট, তাহলে এক্সটি চেয়ার তৈরি করতে 5x লাগবে। একইভাবে ওয়াইটি যদি আমরা টেবিল তৈরি করি তাহলে দাঁড়াবে কত 20y। তো এবার দেখো এদের, তো এটা তো আমাদের কি করতে হবে, ম্যাক্সিমাইজেশন প্রবলেম যেহেতু, তাহলে মানে ছিল কত 5x প্লাস তারপর কত হলো 20y। এদের মোট কত লাগছিল আমাদের, যে বোর্ড ফুট কত লাগছিল 400। তো 400 তো মোট লাগছিল। তো এই 400-এর মধ্যে এবার এটা কি আমার, যেহেতু আমাকে বের করতে বলেছে কি ম্যাক্সিমাইজেশন প্রবলেম, মানে 400-র কিন্তু বেশি হবে না, 400-র বেশি হবে না, 400 সমান হবে কিন্তু 400-র বেশি হবে না, মানে 400 সবচেয়ে সর্বনিম্ন, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, মানে 400 সর্বনিম্ন না, সর্বোচ্চ মান 400টা হচ্ছে 400। আমার কাছে মোট 400টা মানে 400 বোর্ড ফুট কাঠ আছে, সেখান থেকে আমি কিন্তু এগুলো তৈরি করছি, ঠিক আছে। আর যদি এটা মিনিমাইজেশন হতো তাহলে কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু হতো, যেহেতু এটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম, মানে 400-র বেশি হবে না, সুতরাং কিন্তু লেস দ্যান ইকুয়াল টু করলাম। কথাটা বোঝা গেল এখানে? আচ্ছা, এবার এটা তো আমরা বোর্ড ফুট আমরা হিসাব করলাম। এবার আমাদের সময় যেটা আছে সেটা আমি লিখব, যে এখানে সময় ছিল শ্রমঘণ্টা কত লাগছিল, প্রথমে চেয়ার তৈরি করতে যে শ্রমঘণ্টা সময় লাগছিল 10 ঘন্টা, মানে 10 শ্রমঘণ্টা কাজ লাগছিল, ঠিক আছে। তো একইভাবে আমরা ভাষা একই লিখব, এক্সটি চেয়ার তৈরি করতে সময় লাগে, এক্সটি চেয়ার তৈরি করতে সময় লাগে 10x ঘন্টা, 10x ঘন্টা। আর ওয়াইটি চেয়ার তৈরি করতে সময় লাগে 15y ঘন্টা। কারণ আমাদের এখানে যে অঙ্কটা ছিল সেখানে কিন্তু একটা 10 ঘন্টা লাগছিল, আর একটা কিন্তু 15 ঘন্টা লাগছিল, ঠিক আছে। তো একইভাবে আমরা মোট যে সময়টা লাগছিল, মোট সময় কত লাগছিল 450 শ্রমঘণ্টা। তার মানে একইভাবে আমরা এটা লিখব শর্তটা, তাহলে কত ছিল, প্রথমে 10x প্লাস 15y, একইভাবে মানে ম্যাক্সিমাম সময় কত 450। তো আশা করতে তোমরা বুঝতে পারলে এই শর্তটা। এবার অতএব আমরা লিখবো যে সমস্যাটা যে তৈরি করতে বলছেন যে রৈখিক, এবার লিখবো রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যাটি হলো। এবার যেগুলো আমি কি বলছিলাম, তাহলে আমাদের দেখো এগুলো কিন্তু বাধা গোষ্ঠী, এগুলো কিন্তু প্রত্যেকটা এটা একটা এই শর্তগুলো কিন্তু বাধা গোষ্ঠীর শর্ত, ঠিক আছে। এবার এর যেটা লাস্ট আমরা বলছিলাম যে ফাইনাল পার্টটা করব, সেটা কি ওই যেগুলো আমরা পেলাম সেগুলোকে একসঙ্গে লিখবো, ঠিক আছে, আর কিছু না। রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যাটি হলো জেড সমান ছিল, তার প্রথম কত পেয়েছিলাম, জেড সমান 45x প্লাস 80y। এটাকে কি করতে হবে, চরম করতে হবে, কারণ ম্যাক্সিমাইজেশন প্রবলেম যেহেতু, এটা চরম করো। আর বাধা গোষ্ঠী কি হলো, বাধা গোষ্ঠী হলো প্রথম পেয়েছিলাম কত আমরা 5x প্লাস 20y লেসার ইকুয়াল টু 400, আর একটা ছিল 10x প্লাস 15y লেসার ইকুয়াল টু 450, আর এখানে x, y গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে আমাদের এই যে শর্ত, যে টোটালটা যেটা পেলাম, এটা হচ্ছে মেন অঙ্ক, আর এটা হচ্ছে উৎপাদন সমস্যার একটা অঙ্ক পার্ট করলাম আমি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ, কিন্তু কোনো এখানে একটু ভাষাগুলো একটু লিখতে হবে, আর কিছু না, অঙ্কগুলো খুবই সহজ। প্রথমে আমাদের কাজ হচ্ছে ধরে নেওয়া কনস্ট্যান্ট, যেটা মানে ভেরিয়েবল থাকবে, ঠিক আছে, সেই ভেরিয়েবলটাকে ধরে নেবো, ধরে নেওয়ার পর আমরা এই করব, মানে ম্যাক্সিমাইজেশন বা না
মানে মিনিমাইজেশন প্রবলেম হবে সেটা একটু উল্লেখ করে দিতে হবে। মানে অবজেক্টিভ ফাংশন যেটা ছিল সেটাকে উল্লেখ করতে হবে। সেই অবজেক্টিভ ফাংশন উল্লেখ করার পর আমরা বাধা গোষ্ঠীতে আসবো, যে শর্তগুলো অঙ্কে দেওয়া থাকবে সেই শর্তগুলো লিখে নেব আমরা। লিখে নেওয়ার পর ওই যে পার্টগুলো পেলাম সেই পার্টগুলোকে একসঙ্গে আমরা লিখে নিলে আমাদের ওই প্রোগ্রামবিধির সমস্যাটি তৈরি হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যে অঙ্কটা করবো আমরা 3 নম্বর অঙ্কটা, এটা হচ্ছে আমাদের মানে ট্রান্সপোর্টেশন যে প্রবলেমগুলো বলছিলাম সেটা একটা এই অঙ্কটা আছে। তো এই অঙ্কটা একটু ভালো করে বুঝবে তোমরা, এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক। এবং তো অঙ্কটা শুরু করা যাক। যে অঙ্কটাতে বলেছে দেখো এ ও বি দুই জায়গায় দুটি কারখানা আছে, মানে দুটো কারখানা, একটা এ একটা বি। কারখানা দুটি থেকে সিডিই তিনটি ডিপোতে একটি দ্রব্য যোগান দেওয়া হয়। মানে সিডিই তিনটি ডিপো আছে সেখানে, কিন্তু এই মানে দ্রব্যগুলো এখানে যোগান দেওয়া আছে। সপ্তাহে কি হয় যে সিডিই এই তিনটি ডিপোতে যথাক্রমে 5,5 ও 4 একক দ্রব্য প্রয়োজন। এই ডিপোতে মানে সপ্তাহে, এক সপ্তাহে এই তিনটে ডিপোতে আমাদের 5,5,4 একক, মানে প্রথমটাতে 5, তারপরটাতে 5, তারপরটাতে 4 একক দ্রব্য প্রয়োজন। এ ও বি কারখানাতে উৎপাদন হয় যথাক্রমে 8 ও 6 একক দ্রব্য। মানে এ আর বি যে কারখানা দুটো আছে সেখানে উৎপাদন হচ্ছে কত, 8 একক আর 6 একক দ্রব্য। কারখানাগুলি থেকে বিভিন্ন ডিপোতে 1 একক দ্রব্য পাঠাবার খবর নিচের তালিকা দেওয়া হলো। মানে এবার আমি ডিপোতে পাঠাবো, মানে এ থেকে সিতে পাঠাবো, এ থেকে ডিতে পাঠাবো, এ থেকে ইতে পাঠাবো। তো খরচ কত হচ্ছে 160 টাকা। মানে এ থেকে যখন সিতে পাঠাবো তোর খরচ হচ্ছে 160 টাকা। এ থেকে যখন ডিতে মানে ডিতে পাঠাবো তখন হচ্ছে 100 টাকা। আর এ থেকে যখন ইতে পাঠাবো তখন হচ্ছে 150 টাকা। একইভাবে বি থেকে যখন সিতে পাঠাবো তখন হচ্ছে 100 টাকা, বি থেকে ডিতে পাঠাবো তখন 120 টাকা, আর বি থেকে যখন ইতে মানে পাঠাবো তখন খরচ হচ্ছে 100 টাকা। তাহলে বলছে কিভাবে কারখানা দুটি থেকে দ্রব্যটি তিনটি ডিপোতে পাঠালে, মানে সিডিতে যদি পাঠাই আমি, তো ডিপোগুলির চাহিদা মিটবে এবং পাঠাবার খরচ ন্যূনতম হয়। মানে আমরা যে পাঠাচ্ছি তার ন্যূনতম খরচ মানে কস্টিং খরচটা আমাকে কমাতে হবে, এবং সেই কস্টিং খরচ কমিয়ে আমাদের লাভের পরিমাণটা মুনাফাটা বের করতে হবে এখানে। তো আসলে তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো। তো এই অঙ্কগুলো সলভ করার জন্য আমরা ট্রান্সপোর্টেশন যখন প্রবলেমগুলো সলভ করি তখন কিন্তু একটা ছক যদি তৈরি করে নিতে পারো তাহলে খুবই মানে সুবিধা হবে অঙ্কগুলো বুঝতে। তো দেখো একটু ছকটা আমি কী করে তৈরি করছি। ফার্স্টে অঙ্কটাতে কিন্তু বলেছে যে এ আর বি দুটো কারখানা, তাই তো। তো আমরা মানে কারখানাগুলো এভাবে একটা চিত্রের মাধ্যমে আমরা লিখবো, ঠিক আছে। ধরো এ একটা কারখানা, আর ধরো এখানে বি কারখানা, একটা দুটো কারখানা আছে এ আর বি দুটো কারখানা। এবং এই এ থেকে তিনটি ডিপো, একটা সি ডিপো, একটা হচ্ছে ডি ডিপো, আর একটা হচ্ছে ই ডিপো। এই তিনটি ডিপো আছে, ঠিক আছে। এই তিনটে ডিপোতে আমরা কি করব, নিয়ে যাবো প্রথমে একবার এ থেকে সি, ঠিক আছে। এ থেকে যখন সি নিয়ে যাচ্ছি, এ থেকে যখন সি যাচ্ছি, এবার ওটা যে দ্রব্যটা যাচ্ছে সেটা আমি ধরে নিলাম যে এ থেকে সি এ দ্রব্য যাচ্ছে এক্সটি দ্রব্য। আর খরচ হচ্ছে কতটা, এ থেকে সি এ খরচ দেখো আমাদের যে ছকটা ছিল এখানে, এই যে ছকটাতে ছিল প্রথমে খরচ কিন্তু এ থেকে সি এ কত বলেছে 160 টাকা। তাহলে আমরা এ থেকে সি এ দ্রব্য নিয়ে যাচ্ছি এক্সটি এবং খরচ কত হচ্ছে 160 টাকা। আমরা যখন এ থেকে ডিতে যাচ্ছি, এ থেকে যখন ডিতে যাচ্ছি আমি ওটা ধরে নিলাম যে ওয়াইটি দ্রব্য যাচ্ছে এবং খরচ হচ্ছে কত টাকা 100 টাকা। এটা পুরো বলে দিয়েছে সব, একটু ছকটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর যখন আমরা এ থেকে ইয়ে যাচ্ছি তখন কিন্তু আমি আর জেড আর ধরবো না, এখানে জেড ধরার দরকার নেই, আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে কত হবে। দেখো আচ্ছা এখানে আর একটু লাইনটা একটু লিখে ভালো হতো। এতে এ যে উৎপাদন কত হচ্ছিল এতে, এখানে কিন্তু 8 একক ছিল, ঠিক আছে। আর বিয়ে ছিল কত, বিয়ে কিন্তু 6 একক দ্রব্য ছিল। এখানে 8 একক দ্রব্য ছিল, এখানে 6 একক দ্রব্য ছিল, ঠিক আছে। এবার এই 8 একক থেকে এক্স একক দ্রব্য আর ওয়াই একক দ্রব্য চলে গেছে, তাহলে বাকি যে পরিমাণটা থাকলো সেটা কোথায় থাকবে, এ থেকে ইয়ে যাবে, মানে 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই। বোঝা গেল কি বললাম, কারণ এ থেকে সি এর দিকে এক্স দ্রব্য চলে গেছে, এ থেকে বি এর দিকে ওয়াই দ্রব্য চলে গেছে, তাহলে বাকি পরিমাণটা থাকলো কত, 8 ছিল মোট দ্রব্য, এই 8 থেকে এক্সও চলে গেছে ওয়াইও চলে গেছে, তাহলে বাকি থাকলো কত 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই। এটা কোথায় যাবে, ইয়ে যাবে, ঠিক আছে।
আর সি এরটা ছিল, দেখো সি এর দ্রব্য ছিল 5, ডি এর দ্রব্য হচ্ছে 5, আর ই এর দ্রব্য কিন্তু 4। আচ্ছা, তাহলে আর এর খরচ কত হচ্ছে এ থেকে ই এ, ওটা হচ্ছে 150 টাকা। ঠিক আছে, এটা বইয়ে বলে দিয়েছে, অসুবিধা নেই। এবার একইভাবে আমরা এবার বি থেকে যখন সি এ যাব, দেখো যখন বি থেকে আমরা সি এ যাব তখন একটু ভালো করে শোনো, কারণ আমরা 5 কিন্তু, এবার দেখো বি থেকে যখন সি এ যাব তখন দ্রব্য ছিল এক্স টি, এ থেকে সি চলে গেছে, তাহলে থাকলো কত 5 মাইনাস এক্স। ঠিক আছে, বি থেকে যখন সি এ যাব তখন এক্স টি চলে গেছে, তাহলে সি এ পৌঁছায় তো কত আছে দ্রব্য, সি এ আছে 5টি, তাহলে 5 থেকে যদি এক্স বাদ দিই তাহলে যে পরিমাণটা পড়ে থাকলো সেটা একমাত্র বি থেকে সি এ যাবে, এবং তার জন্য যে খরচ হচ্ছে সেটা হচ্ছে 100 টাকা খরচ হচ্ছে এর জন্য। আচ্ছা, এবার দেখো বি থেকে যখন আমরা ডি এ যাব তখন দেখো এখানে 5 আছে, তাই না? তাহলে 5 মাইনাস কত, ওয়াই তো দ্রব্য চলে গেছে, তাহলে কত হবে, এটা 5 মাইনাস ওয়াই হবে। আর বি থেকে ডি এ যখন যাবে তার খরচ হচ্ছে কস্টিং 120 টাকা, এটা হচ্ছে 120 টাকা খরচ হচ্ছে। আর যখন আমরা বি থেকে ইয়ে যাব, দেখো বি থেকে ইয়ে কিন্তু 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই হয়ে গেছে, তাহলে ছিল কত, ছিল হচ্ছে 4, তাই তো? তাহলে এটাকে এভাবে লিখবো আমরা, 4 মাইনাস, বাদ দিব কোনটুকুটা চলে গেছে, 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই, এই পার্টটা চলে গেছে, তাই তো? এখান থেকে যদি ক্যালকুলেশন দাঁড়ায় তাহলে 4 মাইনাস কত আসছে 8, মাইনাস ওয়ান হচ্ছে প্লাস এক্স আর প্লাস ওয়াই, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 4। এটা হচ্ছে এই লাইনটা যেটা পাবো আমরা সেটা এক্স প্লাস ওয়াই মাইনাস 4। আর এই যে বি থেকে ইয়ে তার কস্টিং খরচ হচ্ছে 100 টাকা, মানে 100। এই যে ছকটা তৈরি করলাম এই ছকটা এখানে মেন। ঠিক আছে, এবার দেখো আমরা অঙ্ক খুব সহজে আমরা বের করে নিতে পারবো। তাহলে প্রথমে ধরি এ থেকে সিতে এক্সটি দ্রব্য যাই, ঠিক আছে, আর এ থেকে এবার ডিতে ধরলাম ওয়াইটি দ্রব্য যাবে, আর এ থেকে ইতে যাবে হচ্ছে 8 মাইনাস এক্স মাইনাস ওয়াইটি দ্রব্য। তাহলে এবার মোট দ্রব্য যে খরচ হচ্ছে সেটা আমরা লিখে নেবার, মোট দ্রব্য এর খরচ সমান, তাহলে আমাদের বের করার নিয়মটা খুবই সহজ দেখাবার। প্রথমে ছিল কত এক্স, তাই তো, এক্সটি দ্রব্য গেছে, খরচ কত হচ্ছে 160, তার মানে কত 160 ইন্টু এক্স মানে কত হয় 160 এক্স, প্লাস যখন এ থেকে দিয়ে যাবে তখন কত হবে ওয়াই ইন্টু কত, ওয়াইটি দ্রব্য গেছে এবং খরচ কত হচ্ছে 100, তাহলে কত হবে 100 ওয়াই, 100 ওয়াই। আর যখন এ থেকে ইয়ে যাবে তখন 150 সঙ্গে এটা কী করবো, গুণ করে দেবো, কারণ 150 খরচ হয়েছে আর এটা ছিল দ্রব্য, তাহলে 150 সঙ্গে যদি 8 গুণ করি, 100 করি মানে 1200 মাইনাস 150 এক্স মাইনাস হচ্ছে 150 ওয়াই। তারপর দেখো এবার বি থেকে যখন সি যাচ্ছি তাহলে ছিল কত 400 ছিল, তাই তো? তাহলে দেখো 400, সরি এটা 100, 400 নয় এটা 100, 100 দিয়ে এটা 100, কিন্তু 100 সঙ্গে 5 মাইনাস এক্স গুণ করবো, কারণ আমরা বি থেকে যখন সি এ যাচ্ছে তোর দেখো খরচ যে ছকটা ছিল সেখানে দেখুন 100 টাকা খরচ হয়েছিল, এবার 100 সঙ্গে কার গুণ করবো 5 মাইনাস এক্সের, তাহলে কত হবে 500 মাইনাস হচ্ছে 100 এক্স। আর বি থেকে যখন দিয়ে যাবো তখন কিন্তু 120 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে এটা 5 দিয়ে 120, 5 বরং 7 মানে 600 মাইনাস 120 বার। আচ্ছা, তারপর এবারে 100 দিয়ে এটাকে গুণ করবো, 100 দিয়ে এটাকে গুণ করবো, ঠিক আছে, তাহলে কত যাচ্ছে 100 এক্স প্লাস 100 ওয়াই মাইনাস হচ্ছে 400। এইভাবে ক্যালকুলেশন করলাম আমরা। এবার ক্যালকুলেশন যেটা পাবো দেখো এক্সগুলো দেখো কত আছে, এখানে 160 এক্স আর এখানে হচ্ছে 150 এক্স, তার মানে কত হলো 10 এক্স, আর এখানে দেখো 100 এক্স আর 100 এক্স কেটে যায়, তাহলে শুধু 10 এক্স পড়ে থাকে। আচ্ছা, তারপরে দেখো এখানে 100 ওয়াই আর
এখানে দেখো 100y, তাহলে 200y হলো 200y, 200 থেকে আমরা যদি 150 বাদ দিই তাহলে কত হয়? তো দাঁড়াবে হচ্ছে 10x মাইনাস 70y প্লাস হচ্ছে 1900। এটা দাঁড়াবে এখান থেকে আমরা যে জেডটা বের করব, জেড সমান এখানে 10টা কমন নিতে পারো, তাহলে কত যাচ্ছে? x মাইনাস 7y প্লাস হচ্ছে 190। এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে যে জেডটা, যেটাকে আমাকে কী করতে হবে? এখানে মিনিমাইজেশন করতে হবে, মানে এটাকে অবম করতে হবে। অবম করো এটা। আর বাধা গোষ্ঠীতে যে দেখো এবার দেখো যে বাধা গোষ্ঠী যেগুলো বলছিলাম আমরা, তো বাধা গোষ্ঠীতে কী হয় যে যেহেতু আমার মিনিমাইজেশনটা করতে হবে, সুতরাং এর মানে এক করে প্রথমে এক্স এর বেশি হতে পারে না, তাই তো? তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0। আচ্ছা, এক্স আর ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটা আমরা পেয়ে গেলাম। তারপর আসছি 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা কী হবে? গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, তাই তো? এক করে আসি, তাহলে প্রথমে আসবো 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা সলভ করি তো কী আসছে দেখো, তো এখানে দাঁড়াবে হচ্ছে এক্স চলে গেলো এদিকে, ওয়াই চলে যাবে এদিকে, মানে এক্স প্লাস ওয়াই লেসার ইকুয়াল টু 8। আসলে বুঝতে পেরেছো? একইভাবে দেখো এখানে পেয়েছি কত আমরা, তারপর একটা যখন সি থেকে বি যাচ্ছে 5 মাইনাস এক্স, তাই তো? 5 মাইনাস এক্স, তাহলে কি 5 মাইনাস এক্স, এটাও কী হবে? 5 মাইনাস এক্স, এটাও গ্রেটার দেন ইকুয়াল টু 0। তার মানে এটা কী পাচ্ছি আমরা? এটা হবে এক্স চলে গেলো এদিকে, তার মানে কি এক্স লেসার ইকুয়াল টু 5। তারপরে দেখো এখানে 5 মাইনাস ওয়াই ছিল, বি থেকে যখন ডি যাচ্ছে, মানে যা যা এখানে পেয়েছি সবগুলো আমরা একসঙ্গে আমরা লিখবো এবার। তারপরটা কি পেয়েছি? 5 মাইনাস ওয়াই, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, তার মানে আমরা কী পাবো এখানে? ওয়াই লেসার ইকুয়াল টু 5, ঠিক আছে? আর এটা লাস্টে কী পেয়েছিলাম? এক্স প্লাস ওয়াই মাইনাস 4, এক্স প্লাস ওয়াই মাইনাস 4, এটা কী হবে? এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 4, তাই তো? তাহলে এটা কী হবে? এক্স প্লাস ওয়াই মাইনাস 4, এটা কি গ্রেটার দেন ইকুয়াল টু 0, মানে কী পাচ্ছে এখানে? এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 4। আর লাস্ট আমরা কী লিখবো? যে এক্স এর মানটাও গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর ওয়াই এর মানটাও কী হবে? গ্রেটার দেন ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে আমাদের অঙ্কগুলো পুরোটাই কমপ্লিট হয়ে গেলো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারলে আমাদের ট্রান্সপোর্টেশন যে প্রবলেমটা ছিল। তো এই অঙ্কগুলোতে মনে রাখবো সবসময় এই ছকটা মেন, এখানে এই ছকে যদি আমরা অঙ্কটা করে নিতে পারি তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। আশা করি প্রত্যেকটাই কিন্তু এই অঙ্কের এই ছকটার মধ্যে কিন্তু অঙ্ক ইনক্লুডেড, ঠিক আছে? তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। এরকম টাইপের সব অঙ্ক আছে, ট্রান্সপোর্টেশন, উৎপাদন সমস্যা আর তোমাদের খাদ্যমূলক, ঠিক আছে? মানে সুষম খাদ্যমূলক তালিকা। তো ওই সমস্যাগুলো একই, ঠিক আছে?